আমি সোহানুর রহমান, বগুড়া জেলার গাবতলী থানার এক গ্রাম থেকে লিখছি। ঘটনাটি ঘটেছিল আমার মামার বন্ধুর সাথে। আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি। ঘটনাটি 2008 সালের ডিসেম্বরে। তিনি তখন ইন্টার ফাইনাল ইয়ারে পড়ছে। আমরা বাসা চেঞ্জ করে বগুড়া শহরের একটা 5 তলা অ্যাপার্টমেন্টের 2য় তলায় উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনও ওঠে। একদিন হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির নাম হলো ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা শব্দের অর্থ কী। ইনসা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে বেশ মায়াবী চেহারার আর মাঝারি গড়নের। আর ওর ফ্যামিলি নাকি 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5 তলায় ভাড়া থাকেন। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসাবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমি তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল সে আমাকে প্রথম দিনই দেখেছে আর আমার 6 বছরের ছোট ভাইয়ের কাছ থেকে আমার নাম জেনেছে। এই বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর সাথে আমার কথা হলো। এভাবে প্রতিদিন আমাদের ছাদের একটা জায়গায় কথা বলতাম। একদিন মেয়েটা আমার কাছ থেকে আমার ফোন নম্বর নিয়ে নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল, আর সেটা ছিল মাটির কারুকাজ, দেখতে অনেকটা কলার মোছার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমি খুব খুশি হলাম। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে, আমার বাসায় কাউকে না জানিয়ে। আমি কাউকে না জানিয়ে সেটা আমার রুমের ওয়ার্ড্রোবে রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই সব ঝামেলা শুরু হলো। একসময় আমি মেয়েটির সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে গেলাম এবং আমি প্রায় সারা রাতই মেয়েটার সাথে কথা বলতে থাকি। এমন একটি সময় আসলো যে আমি মেয়েটির সঙ্গে এক মুহূর্তের জন্য কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2-3টা পর্যন্ত কথা বলতাম, আর কথা বলতে বলতে ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি তখনও ভাবতাম না যে ও কিভাবে ছাদে আসতো। এইভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে, আর গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছিলাম না। গন্ধটা খুব হালকা। এরপর ঘরের কোণে তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি ভয়ঙ্কর একটা বিষয় লক্ষ্য করলাম। মাটির সেই শোপিসটার ভেতরের গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলোর কথা খুলে বললাম, আর কে দিয়েছিল সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার ওপর। তিনি সেগুলো দেখতে চাইলেন এবং দেখে সব বুঝতে পারলেন। ওইদিকে ইনসাও আজ ফোন ধরছে না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্য হলাম যে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেলাম। পরের দিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন, আর হুজুর এসে সব রহস্যের জট খুললেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন আমার সাথে এক মহিলা জিন এবং পরীর সম্পর্ক ছিল। তিনি আরও বললেন সে আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত এই ছোট্ট গিফটের মাধ্যমে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলে, এই জন্যই সে আমার উপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। মা বলল এই বিল্ডিং হওয়ার পর থেকে ওই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি এবং ওটা এখনও খালি পড়ে আছে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড়ে গিয়ে 5 তলায় উঠে যাই আর তাকিয়ে দেখি এই প্রথমবার গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এই যাত্রায় বেঁচে গেল। আমি আর কোনো দিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি
আসলে ওই নম্বরের কোনো ইউজারই নেই। আমি দীপক, আগে ঢাকায় থাকতাম, বর্তমানে সিলেটে একটি ব্যাংকে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব তা আমার নিজের চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি, থাকতাম তেজগাঁও রেলওয়ে কলোনিতে। স্কুল থেকে বাসায় এসেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। যেদিনের ঘটনা, সেদিন বিকেলেও স্কুল থেকে এসে খেলতে গেলাম। আমার বাসার ঠিক সামনের বাসায় রাকিব নামে একটা ছেলে থাকতো, আমার সমবয়সী, দারুণ খ্যাপাটে মেজাজের এবং ডান পিটে। আমরা সবাই তাকে একটু ভয় করতাম। যাই হোক, সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম। রাকিবদের বাড়ির সামনে একটা মাঠের মতো জায়গা আছে, বেশি বড় না, কিন্তু আমাদের মতন বাচ্চাদের জন্য যথেষ্ট। তার ঠিক ডান পাশেই একটা বিরাট বড় বেল গাছ। সেই গাছে অনেক বড় বড় বেল ধরত, তবে কেন জানি না কেউ সেই গাছের বেল খেত না। এমনকি আমরা ছোটরাও এড়িয়ে চলতাম গাছটিকে। মা বাবারাও নিষেধ করতেন ওই গাছের আশেপাশে যেতে। যাই হোক, আমাদের মাঝে একটা ছেলে ছিল, একটু বড় শরীরের। বড় শরীরের মানে আমাদের সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু দেখতে আমাদের চেয়ে বড়। সে হঠাৎ করে একটি শট করে বল ওই বেল গাছের দিকে মারল। আমরা সবাই চেয়ে দেখলাম, বলটা সোজা গিয়ে বেল গাছের একটু ঘন জায়গায় পড়ল এবং নিচে পড়ার আর কোনো আওয়াজ হলো না, অর্থাৎ বলটা আটকে গেল। আমাদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। এবার বল পারবে কে? কেউ রাজি হলো না গাছের আশেপাশে যাবার। হঠাৎ রাকিব এগিয়ে এলো এবং বলল সে উঠবে গাছে। আমরা না করলাম সবাই, কিন্তু সে কথা শুনল না এবং এক পর্যায়ে গাছে উঠে বসল। বেল গাছে সাধারণত একটু উপর থেকে ডাল ছাড়ে, বড় হয়ে তাই দেখেছি, কিন্তু এই গাছে তুলনামূলক নিচ থেকেই ডাল ছিল। রাকিব গাছে উঠে পড়ল দ্রুত। ও একটু লম্বা ছিল আমাদের চেয়ে, বেশি দেরি হলো না উপরে উঠে পড়তে। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই গাছের দিকে। বেল গাছটা খুবই ঘন ছিল, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কতটা ঘন। হঠাৎ উপরে ওঠার পর আমরা রাকিবকে আর দেখতে পেলাম না। সে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগলো বলটা কত উপরে পড়েছে। আমরা তাকে দেখতে না পেয়ে বারবার বলতে লাগলাম মাঝ বরাবর পড়েছে মনে হয়। সে প্রায় 4-5 মিনিট খোঁজাখুঁজি করেও বল পেল না। উপর থেকে বলল নেমে যাই, বল দেখতে পাচ্ছি না। আমরা বললাম ঠিক আছে। ও নামার সময় হঠাৎ একটা চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, ওরে ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও। সে এভাবে চিৎকার করতে করতে খুব দ্রুত গাছ থেকে নেমে এলো। এরপর যা দেখলাম তাতে আমাদের পিলে চমকে গেল। রাকিবের উরুর পাশে এক খাবলা মাংস নেই। ভাই মিথ্যে বলছি না, কেউ যেন গর্ত করে কেটে নিয়েছে এক মুঠো মাংস। এক নাগারে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাকিব গাছ থেকে নেমে একবার উপরে তাকিয়ে বাড়ির দিকে দৌড় মারল। আমাদের মধ্যে কয়েকজন ভয় পেয়ে নিজেদের বাড়ির দিকে ছুটে গেল। আমি এবং আরও 2-3 জন রাকিবের পেছন পেছন ওদের বাসায় গেলাম। রাকিব ততক্ষণে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। তার চিৎকার শুনে আঙ্কেল আন্টি বেরিয়ে এলো ভেতর থেকে। তার এই অবস্থা দেখে সবাই ভয়ে এবং কষ্টে চিৎকার করে উঠল। রাকিব ঘরে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্রুত আঙ্কেল তাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। সেখানে নেয়ার পর কিছু করা গেল না। 20 মিনিট পর রাকিব মারা যায় হাসপাতালে। রাকিবের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ জমে যায় তাদের বাড়িতে। আন্টি এক নাগারে বিলাপ করে কান্না করছিলেন। আমি জীবনের প্রথম চোখের সামনে মৃত্যু ঘটা দেখলাম। রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাসায়। লাশটা যখন গোসল করানো হয় তখন সবাই বলছিল তার শরীর নাকি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল। দ্রুত জানাজা শেষ করে তাকে আজিমপুরি কবর দিয়ে দেওয়া হয় সব মুরব্বীদের পরামর্শে। রাকিবের লাশ জানাজার পর আর দেখানো হয়নি, যদিও নিয়ম থাকে যে জানাজার পর মানুষ লাশ দেখতে পায়। আমার ছেলেবেলায় এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কখনো চিন্তাও করতে পারিনি। প্রিয় বন্ধুকে হারালাম, তাও এমনভাবে যা স্বপ্নেও আসেনি। সেই বেলগাছটা পরে কেটে ফেলা হয়। গাছটি কাটার পর নাকি প্রায় রাতেই আঙ্কেলদের টিনের ছাদে কেউ এক নাগারে কিছু একটা দিয়ে বাড়ি দিত, ধাতব কিছু একটা।
প্রচন্ড আওয়াজ হলেও কেউ সাহস করে বের হতো না। আর ঘুমের মধ্যে আন্টি প্রায়ই দেখতেন একটা পিটখুটে মানব দেহ তার দিকে এগিয়ে আসছে। আঙ্কেলরা বেশি দিন থাকেননি সে বাড়িতে, বাড়িটা ছেড়ে চলে যান কয়েক মাস পর। আমার বাবাও বদলি হয়ে যান, আমরাও চলে যাই নতুন ঠিকানায়। আমি জানি না রাকিবের মৃত্যুর কারণ কি ছিল। ছোট ছিলাম, তাই কারোর সাথে এ নিয়ে আলোচনা করতে পারিনি। বড় হয়ে এখনো ভাবি সে কথা, এখনো মনে আছে রাকিব।